আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজকে 15 জুন 2026। আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে ইসরায়েলের হার্ট অ্যাটাক করার মতো সুখবর পাচ্ছে ইরান। অনেক বড় একটা খবর। আপনারা জানেন যে অবশেষে শান্তি চুক্তির তারিখ নির্ধারিত হয়েছে। ইসরায়েলের অব্যাহত বাধা প্রদানের পরেও ইরান এবং যুক্তরাষ্ট্র এখন চুক্তির দ্বার প্রান্তে। অনেকে বলছেন যে তাহলে জানের শত্রু কি বন্ধুতে পরিণত হলো? মানে যুক্তরাষ্ট্র তার প্রধানতম শত্রু হিসেবে সবসময়ই ইরানকে মনে করত, কিন্তু ইসরায়েলকে পাশ কাটিয়ে ইসরায়েল বারবার বাধা দেওয়ার পরেও ইরানের সঙ্গে চুক্তি করার জন্য অনড় অবস্থানে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার মানে ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটা নতুন দিগন্তে নিয়ে যেতে চাচ্ছেন। নানা ধরনের বিচার বিশ্লেষণ হচ্ছে প্রিয় দর্শক। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একদম হার্ট অ্যাটাক করার মতো অবস্থা, কিন্তু উপায় নেই, এই চুক্তিটি হতেই যাচ্ছে। তবে চুক্তির বেশ কিছু অংশ যদি আপনারা জানেন তাহলে পিলে চমকে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে। চলুন আমরা উল্লেখযোগ্য অংশ জানতে চাই। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হবে। আপনারা জেনে আনন্দিত হবেন যে জেনেভায় যাবার জন্য 4টি বিমানও প্রস্তুত করে রাখা হয়েছে ওয়াশিংটনের পক্ষ থেকে। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে এই বিষয়ে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্বের কারা কারা থাকবেন সেটারও একটা তালিকা তৈরি হচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলাপ আলোচনা সাপেক্ষে। এই চুক্তিতে শুধুমাত্র পাকিস্তান স্বাক্ষর করবে এমনটি নয়, বরং সুইজারল্যান্ডও স্বাক্ষর করার সুযোগ পাচ্ছে। বলা যায় একেবারে জমকালো উৎসবের মতো অবস্থা। শাহবাজ শরীফের ঘোষণার পর চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন। তার মানে এখন কনে বর দুই পক্ষই রাজি, এখন কেবল আনুষ্ঠানিকতা। যদিও বিয়ের তুলনার সঙ্গে এই চুক্তির তুলনা যাচ্ছে না, তারপরেও খানিকটা তো তুলনা করা যায়। চুক্তির শর্তগুলো কি? সব ফ্রন্টে যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ হবে। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, সব ফ্রন্ট বলতে আসলে কি বোঝানো হচ্ছে? সব ফ্রন্ট বলতে কি কেবল ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রন্টগুলো, প্রক্সি অ্যালাইদের ফ্রন্ট না? দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রক্সি অ্যালাই হিসেবে যদি আমরা ইসরায়েলকে চিহ্নিত করি, তাহলে ইরানের প্রক্সি অ্যালাই তো আরো অনেক, কমপক্ষে 12টিরও বেশি। হিজবুল্লাহ, হামাস, হুথি, আল আশতার, ইরাকি লিবারেশন ফ্রন্ট, রেজিস্ট্যান্স ফ্রন্ট, এভাবে যদি আঙ্গুল গুনে গুনে বলি তাহলে 12টির কম হবে না ইরানের প্রক্সি অ্যালাই। এখন প্রথম শর্তে বলা হচ্ছে বা প্রথম দফায় যে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে। তার মানে ইসরায়েল যে লেবাননে আক্রমণ করছে সেটাও বন্ধ হবে, পাশাপাশি হুথিরা যে ইসরায়েলে আক্রমণ করছে সেটাও বন্ধ হবে। আমরা প্রাথমিকভাবে সেটাই বুঝে নিচ্ছি প্রিয় দর্শক। এর পরের দফা বা শর্তটি হচ্ছে যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং স্থগিত করা হবে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অবরোধ ইরানের উপর। আমরা কিছুদিন আগে দেখলাম যে জলপথে অবরোধ করলো যুক্তরাষ্ট্র। যদিও সেই অবরোধ খুব একটা কার্যকর হয়নি, কিন্তু ইরানের উপর অর্থনৈতিক অবরোধ প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে টানা চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের। তো এই অবরোধ যদি প্রত্যাহার হয় তাহলে ইরান বাণিজ্যিক এবং অর্থনৈতিকভাবে বিপুল লাভের মুখ দেখবে। তৃতীয় দফা বা শর্ত হচ্ছে এইসব অঞ্চলে মোতায়েন মার্কিন সেনারা ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। এইসব অঞ্চল মানে মধ্যপ্রাচ্য থেকে ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। ইতিমধ্যে 288টি মার্কিন ঘাঁটি ধ্বংসে পরিণত হয়েছে। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে তৃতীয় একটি প্ল্যাটফর্মের করা জরিপ। যদি প্রকৃত জরিপ আমরা করি তাহলে দেখব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রকাশ্য এবং গোপন
500-রও বেশি ঘাঁটি ধূলিসাৎ হয়েছে ইরানের হামলায়। হরমুজ প্রণালী স্বাভাবিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। প্রিয় দর্শক, হরমুজ প্রণালী স্বাভাবিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে, এটি হচ্ছে চতুর্থ শর্ত। আগে তো হরমুজ প্রণালীতে স্বাভাবিকভাবে নৌ চলাচল করত, যুদ্ধাবস্থার কারণে ইরান একক এবং একচ্ছত্র নিয়ন্ত্রণ নিয়েছে এটির। পঞ্চম বিষয় হচ্ছে ইরানের পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন একটি তহবিল গঠন করা হবে। এখন এই তহবিল কে দেবে? মার্কিন যুক্তরাষ্ট্র দেবে নাকি অন্য কেউ দেবে সেটা স্পষ্ট না। 6 নম্বর হচ্ছে ইরানের জব্দকৃত সম্পদের $24 থেকে $28 বিলিয়ন মুক্ত করা হবে, যার একটি অংশ তাৎক্ষণিকভাবে ছাড় করা হতে পারে। হ্যাঁ, এটা তো একটা যৌক্তিক কথা যে মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন ব্যাংকে ইরানের যে নগদ অর্থ রয়েছে সেটাকে ফ্রিজ করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা উন্মুক্ত করে দেওয়া হবে। সেখান থেকে $24 থেকে $28 বিলিয়ন, একেবারে কম না, এই পরিমাণ অর্থ ছাড় দেওয়া হবে। আগামী 60 দিনের মধ্যে নতুন পারমাণবিক আলোচনা শুরু হবে, এটি হচ্ছে 7ম শর্ত। আর 8ম হচ্ছে সমৃদ্ধ ইউরেনিয়াম ও ইরানের পারমাণবিক স্থাপনাগুলো দেশের অভ্যন্তরেই থাকবে। 9ম, মিসাইল কর্মসূচি ও আঞ্চলিক প্রতিরোধী গোষ্ঠীগুলোর উপর আলোচনার এজেন্ডার বাইরে রাখা হবে। মিসাইল কর্মসূচি এবং আঞ্চলিক প্রতিরোধী গোষ্ঠীগুলোর বিষয় মানে এই হিজবুল্লাহ, হুথি, হামাস, ইরাকি রেজিস্ট্যান্স কমান্ড, এগুলোর বিষয়ে আলোচনার বাইরে রাখা হবে। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের বিষয়টিও চুক্তির অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবানন দখল করে নিয়েছে ইসরায়েলের বাহিনী, অনেকগুলো ঘাঁটি তৈরি করা হয়েছে। যদিও এইসব ঘাঁটি বারবার হামলার মুখে পড়ছে হিজবুল্লাহর, তবুও এই শর্তের মধ্যে উল্লেখ করা হয়েছে দক্ষিণ লেবানন থেকে আগ্রাসন গুটিয়ে নেবে ইসরায়েল। শেষ বিষয়টি হচ্ছে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় ইরানের ভূমিকা স্বীকৃত হবে এবং ভবিষ্যতে ট্রানজিট ফি আদায়ের সুযোগ রাখা হবে। এই মুহূর্তেই ট্রানজিট দেওয়া হবে না, ভবিষ্যতে ইরান যেন ট্রানজিট ফি আদায় করতে পারে সেই ব্যবস্থাও থাকবে। জাতিসংঘ, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কাতার এই সমঝোতাকে স্বাগত জানিয়েছে। আরেকটা সুখবর দিয়ে দেই যে জাতিসংঘ আর শুধু নয়, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কাতার এই ইউরোপীয় দেশগুলো ইরানের পক্ষ থেকে যে অবরোধ দিয়েছিল সেই অবরোধ ইতিমধ্যে প্রত্যাহার করে নিয়েছে। আপনারা সবাই সজ্ঞানে সকানে এই শর্তগুলো শুনলেন। এখন এই শর্তগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে? কার বিজয় হলো, ইরানের না মার্কিন যুক্তরাষ্ট্রের? দেখুন, পেন্টাগনের বেশ কজন উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কর্মকর্তা বলেছিলেন যে যুদ্ধটি স্থগিত বা বন্ধ ঘোষণার সঙ্গে সঙ্গেই ইরান মধ্যপ্রাচ্যে কেবল নয় বরং পুরো বিশ্বে চতুর্থ পরাশক্তিতে পরিণত হবে। এটা কিন্তু স্পষ্টই হয়ে গেল যে চুক্তিটি করা হয়েছে সেটা একেবারে নাকে খত দিয়ে করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এতটা নিচে নেমেছেন যে অধিকাংশ ক্ষেত্রেই ইরানকে ছাড় দিয়েছেন। তাহলে প্রশ্ন উঠতে পারে, এই চুক্তি করে ডোনাল্ড ট্রাম্পের লাভ কি? এই চুক্তি যদি না করতেন ডোনাল্ড ট্রাম্পের কি বা ক্ষতি হতো? দেখুন, এই চুক্তিটি যদি না হতো তাহলে ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হতো, কিন্তু এই যুদ্ধ চালাবার অনুমতি ট্রাম্পের নেই। প্রথম বিষয়, কারণ সিনেটে ইতোমধ্যে ট্রাম্পের যুদ্ধ বিষয়ক ক্ষমতাকে খর্ব করা হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইতোমধ্যে একটি পরিসংখ্যানে দেখা গেছে যে এই মুহূর্তে যুদ্ধ পরিচালনার জন্য যে ব্যয় করা প্রয়োজন সেই ব্যয়ের জন্য বাজেট নেই। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আগামী 6 মাস যুদ্ধ চালিয়ে নেবার গোলাবারুদ, অস্ত্রশস্ত্র বা রসদ নেই। আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামী দিনে মানে সেপ্টেম্বর অক্টোবরে যে মধ্যবর্তী নির্বাচন হবে, সেই মধ্যবর্তী নির্বাচনে যদি যুদ্ধটি বহাল থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্পের ভয়াবহ পরাজয় ঘটবে। ইতিমধ্যে দেখা গেছে যে শতভাগের মধ্যে মাত্র 30 থেকে 35% মানুষ ট্রাম্পকে পছন্দ করছেন বা ট্রাম্পের এই নীতিকে ভালো বলে মনে করছেন। 70 থেকে 75% মার্কিন নাগরিক কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এরকম প্রেক্ষাপটে যদি ট্রাম্প নেতানিয়াহুর কথায় যুদ্ধ চালিয়েই যান তাহলে তাকে যে ক্ষতির মুখোমুখি হতে হবে সেটা অপূরণীয়। এই চিন্তা থেকেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মনে করেছেন যে এই যুদ্ধ থেকে সরে আসা উচিত। ডোনাল্ড ট্রাম্প একবার বলেছিলেন যে তিনি মুস্তাফা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান,
বৈঠক করে মুখোমুখি কথা বলতে চান। যদিও ইরানের তরফ থেকে বলা হয়েছে এটা আকাশকুসুম কল্পনা, কিন্তু আগামী দিনে যদি এইরকম ঘটনা ঘটে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। শত্রু বন্ধুতে পরিণত হচ্ছে, আর দীর্ঘদিনের বন্ধু ইসরায়েল ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। কখন যে কোন সমীকরণে আমরা উপনীত হই কিছুই বোঝা যাচ্ছে না। সময়ই সমাধান করবে সবকিছুর। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।